আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 21 ফেব্রুয়ারি শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ সদ্য কংগ্রেস ত্যাগী ভূপেন বোরার, মেঘালয়ে খনি দুর্ঘটনায় নিহত আব্দুল মান্নানের পরিবারকে 2 লক্ষ টাকার অনুদান, চণ্ডীপুর এলাকায় বহু সড়কের অবস্থা শোচনীয়, নেই সংস্কার, হাইলাকান্দিতে কেন্দ্রীয় বিদ্যালয়ের পাঠদান দ্রুত চালু করার দাবিতে ধর্ণা, বরাকে বিজেপির 9-10টি আসন নিশ্চিত বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত, পারফরমেন্স ভালো না হলে কাটা যাবে বিধায়কদের টিকিটও, রাহুল গান্ধী সহ 25 কংগ্রেস সাংসদকে গুলির হুমকি, রাজস্থানে আটক কার্নি সেনার নেতা, কেন্দ্রের নোটিশ, বেঘর হচ্ছে রাজধানীর 717 পরিবার, প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে থাকবে না বস্তি, 10 দিনের সময়সীমা, শান্তি বৈঠক থেকে ইরানকে কড়া সতর্কবার্তা আমেরিকার, ভোটের মুখে বড় ধাক্কা, 365 কোটি টাকার দুর্নীতির অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে, এফআইআরের নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের, লক্ষ্মীপুরে 24 পড়ুয়ার বিদ্যালয়ে 51 ছাত্রের স্কুলে নেই স্থায়ী শিক্ষক, শিক্ষা বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ অভিভাবকদের, লক্ষ্মীপুরে আরবান জল প্রকল্পের ভার্চুয়ালি শিলান্যাস মুখ্যমন্ত্রীর, অনশন প্রত্যাহার বিষ্ণুপ্রিয়া সমাজের, পীযূষের সঙ্গে গুয়াহাটিতে বৈঠক 24শে ফেব্রুয়ারি। এবং সর্বশেষ খবরটি হল ডাকেশ্বরী মন্দিরের জবরদখল জমি ফেরাতে উদ্যোগ নেবে সরকার, হিন্দু সংগঠনগুলোকে আশ্বাস নয়া আইনমন্ত্রীর। এবারে শুনুন বিস্তারিত খবর। বিজেপিতে যোগদানের আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন সদ্য কংগ্রেস ত্যাগী ভূপেন বোরা। শুক্রবার সন্ধ্যায় অমিত শাহ কইনাদোরায় পৌঁছানোর পর তাকে 5 মিনিটও অপেক্ষা করতে হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত হতেই সরাসরি সাক্ষাতের সুযোগ পান তিনি। অমিত শাহের সঙ্গে প্রায় আধ ঘন্টার বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন ভূপেন কুমার বোরা। এদিন সন্ধ্যায় লখিমপুরের বিধায়ক মানব ডেকার সঙ্গে কইনাদোরায় উপস্থিত ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগেই অমিত শাহের সঙ্গে তার এই সাক্ষাতের সময় নির্ধারিত হয়েছিল। নির্ধারিত সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হতেই বিস্মিত হয়ে পড়েন ভূপেন কুমার বোরা, কারণ অমিত শাহ তার সামনে বসেই তার জীবনের বিভিন্ন তথ্য ও রাজনৈতিক জীবনের বিবরণ তুলে ধরেন। সাক্ষাতের আগেই একজন শিক্ষকের সন্তানের জীবনের বিস্তারিত তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ভূপেন কুমার বোরা। উল্লেখ্য, 16 ফেব্রুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠানোর পরের দিনই তার বাসভবনে গিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসের সঙ্গে 32 বছরের সম্পর্ক ছিন্ন করার মাত্র 2 দিন পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সদ্য কংগ্রেস ত্যাগী এই নেতা। আগামীকাল 22 ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেবেন তিনি। পরবর্তী খবরটি হলো মেঘালয়ে খনি দুর্ঘটনায় নিহত আব্দুল মান্নানের পরিবারকে 2 লক্ষ টাকার অনুদান। চলতি মাসের 5 ফেব্রুয়ারি মেঘালয়ে সংঘটিত ভয়াবহ কয়লা খনি দুর্ঘটনায় প্রাণ হারান শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভার লুয়াইরপুয়া ব্লকের কোটামণি এলাকার খাগড়াগুড়া জিপির 7 নং ওয়ার্ডের বাজারঘাট গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। এই দুঃসময়ে শোক সন্তপ্ত পরিবারের পাশে মানবিক সহমর্মিতার হাত বাড়িয়ে দেন আসাম সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের মিন, পশুপাল, ভেটেরিনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাদের উদ্যোগে আসাম সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে 2 লক্ষ টাকার এককালীন এক্স গ্রেসিয়া অনুদান প্রদান করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, এই আর্থিক সহায়তা তাদের সুখের গভীর মুহূর্তে কিছুটা হলেও স্বস্তি ও মানসিক শক্তি জুগিয়েছে। তারা মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তী খবরটি হলো টানা কয়েকদিন অনশন চালিয়ে যাওয়ার পর অনশন প্রত্যাহার করলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের নাগরিকরা। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে আগামী 24 ফেব্রুয়ারি গুয়াহাটিতে বৈঠকের লিখিত আশ্বাস দেওয়ার পরই অনশন প্রত্যাহার করে নেওয়া হলো। দীর্ঘদিন ধরে চলা দাবি দেওয়া নিয়ে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়, বিষয়টি নিয়ে 24 ফেব্রুয়ারি গুয়াহাটিতে মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক হবে।
উল্লেখ্য, অনশন প্রত্যাহারের দিন বরাক উপত্যকা সফরে ছিলেন মুখ্যমন্ত্রী। এই আশ্বাসের লিখিত কপি নির্বাচন আধিকারিক তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসি টুপানো আন্দোলনকারীদের হাতে তুলে দেন। তিনি আন্দোলনকারী প্রতিনিধি গোপীদাস সিনহার কাছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতিপত্র হস্তান্তর করেন। লিখিত আশ্বাস পাওয়ার পরই অনশনকারীরা তাদের আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তবে বৈঠকে সন্তোষজনক সমাধান না হলে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে বলেও আন্দোলনকারীরা ইঙ্গিত দিয়েছেন। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে এবং প্রশাসনের তরফে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে উদ্যোগ অব্যাহত রয়েছে। পরবর্তী খবরটি হলো, আসন্ন বিধানসভায় বরাক উপত্যকার 13টি আসনের মধ্যে 9 থেকে 10টি নিশ্চিতভাবে পাচ্ছে বিজেপি। আত্মবিশ্বাসের সঙ্গে কথাটি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে তিনি বলেছিলেন বরাকের সবকটি আসন জিততে হবে। তবে দুপুরে মহিলা উদ্যমিতা অনুষ্ঠানে তিনি 9 থেকে 10টি আসন নিয়ে আত্মবিশ্বাস দেখিয়েছেন। তিনি বলেন বরাকের 13টি আসনের মধ্যে 9 থেকে 10টি আসন বিজেপি নিশ্চিতভাবে পাবে। তবে টিকিট পাওয়ার ক্ষেত্রে নিশ্চিত হয়ে বসে থাকলে হবে না। যেসব বর্তমান বিধায়কের পারফরমেন্স ভালো তাদেরই পুনরায় টিকিট দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযান 2.0-র অধীনে বরাক উপত্যকার 3 জেলায় প্রথম কিস্তির আর্থিক সহায়তার চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হল, রাহুল গান্ধী সহ 25 কংগ্রেস সাংসদকে গুলির হুমকি, রাজস্থানে আটক কার্নি সেনার নেতা। জয় মহাকল, জয় ওম বিড়লা, জয় নরেন্দ্র মোদী। সংসদে কংগ্রেসের সাংসদরা যেভাবে অধ্যক্ষ ওম বিড়লাকে গালিগালাজ করেছেন তাতে বিজেপি ও কার্নি সেনার নেতা কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ। যদি দ্বিতীয়বার এমন ঘটে তাহলে ওই সাংসদদের করে ঢুকিয়ে আমরা ভাঙচুর চালাবো। আমার মনে হয় রাহুল গান্ধীর নির্দেশে এই ঘটনা ঘটেছে। রাহুল গান্ধী কান খুলে শুনে রাখ, যদি আবার এমন কোনো ঘটনা ঘটে তাহলে তোর ঘরে ঢুকে গুলি করব। এর জন্য দায়ী থাকবে প্রশাসন। মন্ত্রী কিরেন রিজিজুর বক্তব্য শোনার পর থেকেই আমরা রাগে ফুটছি। 24 ঘন্টার মধ্যে 25 সাংসদকে গ্রেফতার করা হলে ভালো, না হলে এক এক করে সবাইকে গুলি করে মারব। আমার জেল হলেও কিচ্ছু যায় আসে না। গলায় বিজেপির উত্তরীয়, পিছনে দেওয়ালে টাঙ্গানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার স্পিকার ওম বিড়লার ছবি। ভিডিও বার্তায় এমনই হুমকি দিলেন কার্নি সেনার এক নেতা, নাম রাজা আমেরা। রাজস্থানের কোটার ঘটনা। রাহুল গান্ধী ও কংগ্রেস সাংসদদের গুলি করার হুমকির বিষয়টি সামনে আসতেই নড়ে চড়ে বসে পুলিশ। তদন্তে নেমে ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে হাত শিবিরও। শোনা যাচ্ছে ধৃত কোটার সাংসদ তথা লোকসভার স্পিকার ওম বিড়লার ঘনিষ্ঠ। যদিও বিজেপি ও কার্নি সেনার বক্তব্য ধৃতের সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই। কংগ্রেস মুখপাত্র পবন খেরা, দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, দলের সোশ্যাল মিডিয়া প্রধান সুপ্রিয়া শ্রীনের প্রতিবাদে ফুঁসছেন। তারা বলেছেন এটাই আরএসএস বিজেপির ইকোসিস্টেম, গডসে ফ্যাক্টরি। রাহুল গান্ধীকে খুনের হুমকি দিচ্ছে, অথচ বিজেপি বা সরকারের কেউ কিছু বলছে না। এতেই স্পষ্ট গোটা দেশে বিজেপি যেভাবে ঘৃণার পরিবেশ তৈরি করছে। পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রীর বাসভবনের ডিলচূড়া দূরত্বে থাকবে না কোনো বস্তি। এবার রাজধানীর 717টি পরিবারকে আগামী 6 মার্চের মধ্যে গড় ছাড়ার নির্দেশ কেন্দ্র সরকারের। এই নোটিশ পাঠানো হয়েছে তাদের। নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি না করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এই পরিবারগুলির জন্য পুনর্বাসনেরও ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে নতুন দিল্লির রেস কোর্স রোড, যার খুব কাছেই প্রধানমন্ত্রীর বাসভবন অবস্থিত, এখানকার ভাইরাম ক্যাম্প, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি ক্যাম্প নামের 3টি বস্তিতে এই নোটিশ দেওয়া হয়েছে। সরকারি জমিতে থাকা এই বস্তিগুলি খালি করার জন্য নোটিশ জারি করেছে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। এই 717টি পরিবারকে বস্তি এলাকা থেকে প্রায় 45 কিলোমিটার দূরে সাবদা-গেবরা এলাকার ডিইউএসআইবি কলোনিতে বিকল্প ফ্ল্যাটের ব্যবস্থা করা হয়েছে। 2024 সালের জানুয়ারি মাসে ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এবং দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের একটি যৌথ সমীক্ষার পর এই পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই উচ্ছেদ নিয়ে আইনি টানাপোড়েনও রয়েছে। উল্লেখ্য, 2025 সালের 29 অক্টোবরই এই 3টি বস্তির বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। তবে তারা সেই সময় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত বছরের 13 নভেম্বর আদালত অন্তর্বর্তীকালীন আদেশে সরকারের কাছে জবাব চেয়েছিল আদালত এবং স্পষ্ট জানিয়েছিল
এর মধ্যে যথাযথ পদ্ধতি না মেনে আবেদনকারীদের উচ্ছেদ করা যাবে না। চলতি বছরের 13 জানুয়ারি কেন্দ্র আদালতের কাছে আরও 4 সপ্তাহ সময় চায়। 13 মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত। ততদিন পর্যন্ত আদালতের আগের আদেশ বহাল রাখার কথা থাকলেও তার আগেই কেন্দ্র এই নতুন নোটিশ পাঠালো। পরবর্তী খবরটি হলো, মধ্যপ্রাচ্যের আকাশে ঘনিয়ে আসছে সংঘাতের মেঘ। চরম উত্তেজনার আবহে ইরানকে সরাসরি 10 থেকে 15 দিনের সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট ভাষায় তার বার্তা, সমঝোতা না হলে পরিস্থিতি ইরানের জন্য দুর্ভাগ্যজনক হয়ে উঠতে পারে। এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময় যখন মার্কিন সেনা অঞ্চলটিতে নজিরবিহীন সামরিক প্রস্তুতি জোরদার করেছে। 2টি বিমানবাহী রণতরী সহ অতিরিক্ত যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যা ভূমধ্যসাগরের প্রবেশমুখে অবস্থান নিয়ে আমেরিকার কৌশলগত সক্ষমতা বাড়িয়ে তুলেছে। প্রধানমন্ত্রী কের স্টারমারের প্রশাসন মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। বিশেষ করে সুইন্টনের কাছে অবস্থিত আরএফ ফেয়ারফোর্ট থেকে দূরপাল্লার বোমাবর্ষণের অনুমতি দেয়নি লন্ডন। ব্রিটিশ সরকারের যুক্তি, প্রতিরোধমূলক হামলা জড়িয়ে পড়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে। পাশাপাশি চাগস দ্বীপপুঞ্জ মরিশাসের হাতে হস্তান্তর নিয়ে চলমান বিতর্ক পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। অন্যদিকে তেহরানও চুপ করে বসে নেই। রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর পাশাপাশি ইরান চলতি সপ্তাহেই হরমুজ প্রণালীতে সরাসরি গুলি চালিয়ে সামরিক মহড়া করেছে। বিশ্বের প্রায় 20% বাণিজ্যিক তেল এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানকার সামান্য উত্তেজনাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। ইরান স্পষ্ট জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা বা আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মার্কিন ইসরায়েলি দাবিতে তারা রাজি নয়। একই সঙ্গে হুঁশিয়ারি, তাদের উপর হামলা হলে গোটা অঞ্চল জুড়ে বড় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনী স্ট্যান্ডবাই অবস্থায় রয়েছে ও প্রয়োজনে দ্রুত হামলা চালাতে প্রস্তুত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি তার শীর্ষ উপদেষ্টা স্টিভ উইটকফ ও জেরেড কুশনারের সঙ্গে বৈঠক করে ইরান সংক্রান্ত আলোচনার অগ্রগতি খতিয়ে দেখেছেন। এখন প্রশ্ন একটাই, কূটনৈতিক আলোচনায় কি সমাধান মিলবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও জড়িয়ে পড়বে এক বিধ্বংসী সংঘাতে? আগামী 10 দিনই হয়তো তার উত্তর দেবে। পরবর্তী খবরটি হলো, বুটের মুখে বড় ধাক্কা, 365 কোটি টাকার দুর্নীতির অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে। 2 মাস পরই বিধানসভার ভোট, ঠিক তার আগেই বড়সড় ধাক্কা খেল তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে সরকার। পুর প্রশাসন ও জল সরবরাহ মন্ত্রী KN নেহরুর বিরুদ্ধে 365 কোটি টাকার দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করার নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির জমা দেওয়া তথ্য পর্যালোচনার পরই এই কড়া পদক্ষেপ নিল আদালত। হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী ইডির জমা দেওয়া নথি নিছক অভিযোগ নয়, হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে শুরু করে ডিজিটাল লেনদেনের অকাট্য প্রমাণ রয়েছে এই নথিতে। পছন্দের বদলি পোস্টিং এবং সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার বিনিময়ে 7 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন বলে মন্ত্রী অভিযোগ। সব মিলিয়ে মোট অঙ্কের পরিমাণ প্রায় 365 কোটি টাকা। এই টাকা রিয়েল এস্টেট, সোনা ক্রয়, এমনকি বিদেশের সম্পত্তি কিনতেও ব্যবহার করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তবে এই ঘটনা নতুন করে এক পুরনো বিতর্ককে উস্কে দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছে, নির্বাচন শিওরে আসলেই কেন কেন্দ্রীয় এজেন্সিগুলি এত সক্রিয় হয়ে ওঠে। পরিসংখ্যান বলছে, 2014 সালের পর থেকে রাজ্যে রাজ্যে বিধানসভা ভোট বা লোকসভা ভোটের মাসখানেক আগে হঠাৎ ইডি এবং সিবিআইয়ের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। 2020 সালে রাজস্থান, 2022 সালে পাঞ্জাব কিংবা 2023 সালে কর্ণাটক, ছত্তিশগড়, প্রতিটি ক্ষেত্রেই নির্বাচনের কয়েকদিন আগে বিরোধী শিবিরের হেভিওয়েট নেতাদের বাড়িতে তল্লাশি বা গ্রেফতারি দেখা গিয়েছে। 2024 লোকসভা নির্বাচনের আগে গ্রেফতার করা হয়েছিল 2 মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনকে। নির্বাচনের পরে তাদের মামলাগুলি নিয়ে আর নাড়াঘাটা করা হয়নি। এমনকি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের পুল স্ট্র্যাটেজিস্ট আইপ্যাকের অফিসেও রেইড চালিয়েছে ইডি। সরকারি তথ্য অনুযায়ী গত 10 বছরে ইডির অভিযানের সংখ্যা 27 গুণ বেড়েছে। পরবর্তী খবরটি হলো, 24 জন পড়ুয়ার স্কুলে 3 জন শিক্ষক রয়েছেন, অথচ 51 জন পড়ুয়া থাকা একটি স্কুল শিক্ষকের অভাবে 6 দিন বন্ধ ছিল। ঘটনাটি সামনে এসেছে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র থেকে।
এই ঘটনা সামনে আসার পর সরব হয়েছেন মানুষ। তারা লক্ষ্মীপুর প্রাথমিক শিক্ষা বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেন। জানা গেছে 24 জন পড়ুয়ার স্কুল, কাপ্তানপুর পাকইপার হিন্দি এলপি স্কুল রয়েছে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের চুটুমামদা গ্রাম পঞ্চায়েতে। পূর্ত সড়ক থেকে একটি গলিপথে 8 কিলোমিটার গিয়ে একটি টিলার উপরে রয়েছে এই স্কুলটি। এটির প্রবেশ পথ এতটাই সংকীর্ণ আর ডালু যে ছাত্রছাত্রীদের স্কুলে ঢুকতে খুবই কষ্ট করতে হয়। এই স্কুলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 5টি ক্লাসের পড়ুয়াদের একই কক্ষে পড়ানো হয়, আর ওই একটি মাত্র কক্ষে শিক্ষকদেরও বসতে হয়। এই স্কুলের ছাত্র সংখ্যা খাতায় পত্রে 24 জন, কিন্তু স্কুলে প্রতিদিন আসে মাত্র 10 থেকে 15 জন পড়ুয়া। আর এই 24 জন ছাত্রছাত্রীদের বিপরীতে রয়েছেন 3 জন শিক্ষক। এমনিতে এই স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং শিক্ষকদের বসার জন্য একটি মাত্র কক্ষ থাকলেও ছেলে ও মেয়েদের জন্য রয়েছে 2টি উন্নত মানের টয়লেট। আরও একটি ভাঙ্গা স্কুলঘর রয়েছে, যেটার দেওয়াল খুবই মজবুত, কিন্তু চালের টিন খুলে রাখা হয়েছে, দরজা জানালা সবই ভাঙ্গা। প্রধান শিক্ষক যশবন্ত পান্ডে জানান, নতুন ভবনের জন্য উপর মহলে আবেদন জানানো হয়েছে। এই স্কুলের 3 জন শিক্ষকের মধ্যে রয়েছেন প্রধান শিক্ষক যশবন্ত পান্ডে, আরও 2 জন হলেন সহকারী শিক্ষিকা এন প্রেমবালা দেবী ও সহকারী শিক্ষক এইচ রুশন সিং। পাকইপার হিন্দি এলপি স্কুলে 24 জন পড়ুয়ার বিপরীতে 3 জন শিক্ষক থাকলেও এমন অনেক স্কুল রয়েছে যেখানে 50 থেকে 100 জন পড়ুয়া থাকলেও শিক্ষক রয়েছেন মাত্র 1 জন। এতে লক্ষ্মীপুর প্রাথমিক শিক্ষা বিভাগের গাফিলতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অভিযোগ এলাকার মানুষের। তারা জানান, কিছুদিন আগে 1429 নং উত্তর লালপানি এলপি স্কুলে 51 জন পড়ুয়া থাকা সত্ত্বেও শিক্ষকের অভাবে 6 দিন বন্ধ ছিল স্কুলটি। ওই স্কুলে প্রায় 2 মাস ধরে বন্ধ রয়েছে মিড ডে মিল। একজনের পর একজন শিক্ষক এই স্কুলে পাঠানো হলেও কেউ এই স্কুলে স্থায়ীভাবে থাকতে চাইছেন না, নিচ্ছেন না প্রধান শিক্ষকের দায়িত্ব। অথচ শিক্ষা বিভাগ চাইলে 8 ঘন্টার মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের ব্যবস্থা করে দিতে পারে। এসব ঘটনাকে লক্ষ্মীপুর প্রাথমিক শিক্ষা বিভাগের গাফিলতি বলছেন ভুক্তভোগী অভিভাবক সহ স্থানীয় বুদ্ধিজীবীরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।